পড়তেছে বিশ্ব সংবাদ। গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭৭ জনকে হত্যা করেছে ইসরায়েল। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। পেরুতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি, সেনা মোতায়েন। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এরদোয়ানের প্রতিবন্ধী ইস্তাম্বুলের মেয়র আটক। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান উইনস্টন চার্চিলের নাতির। এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে। এবারে বিস্তারিত। গাজায় ৪৮ ঘণ্টায় ৯৭৭ জনকে হত্যা করেছে ইসরায়েল। যুদ্ধ বিধ্বস্ত গাজায় নতুন করে হামলা চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ৯৭৭ জন ফিলিস্তিনি জনগণকে হত্যা করেছে ইসরায়েল। বুধবার হাসাম নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, গাজায় অবস্থিত জাতিসংঘের ভবনে হামলায় বিদেশি এক জাতিসংঘ কর্মী নিহত হয়েছেন। এ সময় আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার দুপুরে গাজার যুদ্ধে নিহতের সংখ্যা রেকর্ড করা হয় ৪৮,৫৭৭ জন। আজ বুধবার দুপুর পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৯,৫৪৭ জনে। বুধবার প্রকাশিত এএফপি টিভির ফুটেজে দেখা যায়, জাতিসংঘের যানবাহন এবং একটি অ্যাম্বুলেন্সে করে ৩ জনকে আল আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আল আকসা হাসপাতালের ফুটেজে দেখা গেছে, ২ জন পুরুষের পায়ে আঘাত লেগেছে এবং তৃতীয় একজনের উভয় বাহুতে এবং পেটে ব্যান্ডেজ ও বুকের রক্তের চিহ্ন রয়েছে। আহতদের মধ্যে ২ জনের পরনে বুলেট প্রুফ জ্যাকেট ছিল, একজনের পরনে ছিল জাতিসংঘের মাইন অ্যাকশন সার্ভিস এর টি-শার্ট এবং অন্যজনের গায়ে ছিল ইউএনএমএএস এর একটি টি-শার্ট। পেরুতে ৩০ দিনের জরুরি অবস্থা জারি, সেনা মোতায়েন। পেরুতে জনপ্রিয় গায়ককে হত্যার পর ব্যাপক বিক্ষোভের মধ্যে রাজধানীতে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট দিনা বুলিয়ার্তে। সোমবার জরুরি অবস্থা জারির পর ব্যাপক পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে। দিনা বালুয়ার্তের সরকারের একটি ডিক্রি প্রকাশ করায় বলা হয়েছে, জরুরি অবস্থা ৩০ দিন স্থায়ী হবে। কর্তৃপক্ষ সমাবেশ ও চলাকালের সঙ্গে স্বাধীনতা সহ বিভিন্ন অধিকার সীমিত করেছে। পেরুতে সাম্প্রতিক মাসগুলোতে হত্যা, সহিংস চাঁদাবাজি এবং জনসমাগম স্থলে হামলা বৃদ্ধি পেয়েছে। পুলিশ ১ জানুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত ৪৫৯টি হত্যাকাণ্ডের খবর পেয়েছে। শুধুমাত্র জানুয়ারিতে ১৯০৯ জন চাঁদাবাজির খবর এসেছে। এরই মধ্যে গত সপ্তাহে কাম্বিয়া ব্যান্ড আর্মেনিয়া ১০ এর ৩৯ বছর বয়সী প্রধান গায়ক ফ্লোক্রেসারের হত্যার পর ক্ষোভ আরও তীব্র হয়ে ওঠে। কংগ্রেসের বিরোধী আইন প্রণেতারা স্বরাষ্ট্রমন্ত্রী জুয়ান হেসে শান্তিভানেজের বিরুদ্ধে অনাস্থা ভোটের অনুরোধ করেছেন। তারা বলেছেন, ক্রমবর্ধমান সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ে পরিকল্পনার অভাব রয়েছে। এই সপ্তাহের শেষের দিকে কংগ্রেসের পূর্ণতা অধিবেশনে ভোটটি নিয়ে আলোচনা হবার কথা রয়েছে। গত বুধবার ভোরে রাজধানী লিমায় একটি কনসার্টের পর ফ্লোরেস এবং তার ব্যান্ডমেটরা বাসে করে যাচ্ছিলেন। সেই বাসের মধ্যে হামলাকারীরা গুলি করে ফ্লোরেসকে হত্যা করেছে। সেই জনপ্রিয় গায়কের উপর আক্রমণটি সপ্তাহান্তে একমাত্র সহিংস ঘটনা ছিল না। আগের দিন শনিবারও রাজধানীর একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে কমপক্ষে ১১ জন আহত হয়েছে বলে জানা গেছে। এরদোয়ানের প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র আটক। দুর্নীতি ও সন্ত্রাসবাদ তদন্তের অংশ হিসেবে ইস্তাম্বুলের মেয়র এরকেম ইগোমাগুলকে আটক করেছে তুরস্কের কর্তৃপক্ষ। তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একজন গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বী। ইস্তাম্বুলের মেয়রের একজন প্রেস সহকারী এএফপিকে জানিয়েছে, বুধবার মেয়র একরেম ইমামোগুলকে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ। রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা আদালু এজেন্সি অনুসারে বলেছে যে, মেয়রের প্রেস উপদেষ্টা মুরাদ ওঙ্গানসহ তার সঙ্গে প্রায় ১০০ জনের বিরুদ্ধে আটকের আদেশ জারি করা হয়েছে। আটকের আগে মেয়র তার এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিওতে পোস্ট করেছেন। সেখানে তিনি বলেন, শত শত পুলিশ আমার বাড়িতে অভিযান চালাচ্ছে, আমার দরজা কড়া নাড়ছে। আমি নিজেকে জনগণের কাছে সঁপে দিচ্ছি। আমি আমার জাতির উপর আস্থা রাখি। সমালোচকরা এই আটককে রাজনৈতিক প্রাণোদ্দীপ্তভাবে এবং গত বছর স্থানীয় ও মেয়র নির্বাচনে এরদোয়ানের বড় পরাজয়ের পর বিরোধীদের উপর চলমান দমন নিপীড়নের এবং পীড়নের উপর একটি নিন্দা করেছেন।
মেয়রকে আটকের পর জনশৃঙ্খলা বজায় রাখার জন্য 23 মার্চ পর্যন্ত ইস্তাম্বুল শহরে বিক্ষোভের অধিকার স্থগিত করেছে সরকার। ইস্তাম্বুল শহরের কিছু মেট্রো স্টেশন এবং রাস্তা বন্ধ করার ঘোষণাও দেওয়া হয়েছে। ইন্টারনেট ওয়াজটেক নেটফ্লিক্সের মতো তুরস্কে ইতিমধ্যেই এক্স, ইউটিউব, ইনস্টাগ্রাম এবং টিকটকের অ্যাক্সেস সীমিত করা হয়েছে। ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ের এক বিবৃতি অনুসারে মেয়র ইমাগুয়েল ও তার সঙ্গে প্রায় 100 জনের বিরুদ্ধে একটি অপরাধমূলক সংগঠনের সদস্য চাঁদাবাজি, ঘুষ ও তীব্র জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রসিকিউটরের অফিসের বরাতে একটি আলাদা এজেন্সি জানিয়েছে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি অর্থাৎ পিপিকে এবং কুর্দিস্তান কমিউনিটিস ইউনিয়নকে অর্থাৎ কেসিকে তুরস্ক সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে। এদের সহায়তা করার অভিযোগে মেয়রের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্যের প্রতি আহ্বান উইনস্টন চার্চিলের নাতির। ব্রিটিশ সরকারের প্রতি ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আইকনিক নেতা উইনস্টন চার্চিলের নাতি লর্ড নিকোলাস সোয়েমস। মধ্যপ্রাচ্যের বিষয়ে ব্রিটিশ রাজনৈতিক আলোচনায় এটিকে একটি গুরুত্বপূর্ণ হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জন মেজরের সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক এই কনজারভেটিভ এমপি গত শুক্রবার হাউস অব লর্ডসে ফিলিস্তিন রাষ্ট্রের ব্রিটিশ স্বীকৃতি সমর্থনকারী একটি বিলের পক্ষে বক্তব্য দেন। নিকোলাস সোয়েমস 1967 সালের সীমানা অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ইসরায়েলের অবৈধভাবে দখলকৃত ভূখণ্ডে 1967 সালের আইন অনুযায়ী ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া হলেই কেবল এটা প্রমাণ হবে যে সরকার আন্তর্জাতিক আইনের প্রতি সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ, দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্লেষকদের মতে সোয়েমসের কথার তাৎপর্য অনেক। তিনি ব্রিটিশ রাজনৈতিক ভূদৃশ্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, কেবল রাজনীতিতে তার দীর্ঘ রেকর্ডের কারণে নয়, বরং তার পারিবারিক ইতিহাসের কারণেও রয়েছে। সোয়েমসের দাদা উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিকারীদের বিরুদ্ধে দেশকে বিজয়ী করেছিলেন। তিনি সম্ভবত ব্রিটিশ রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। দ্য ব্রিটেন প্যালেস্টাইন প্রজেক্টরের সংসদীয় উদ্বোধনী অনুষ্ঠানে সোয়েমস ফিলিস্তিন রাষ্ট্রের ব্রিটিশ স্বীকৃতিকে নৈতিকভাবে সঠিক এবং দৃঢ়ভাবে জাতীয় স্বার্থে বলে বর্ণনা করেন। তিনি বলেন, দীর্ঘদিনের প্রতিশ্রুতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেনকে অবশ্যই তার কূটনৈতিক প্রভাব এবং সমন্বিত শক্তি ব্যবহার করতে হবে। সোয়েমস বলেছিলেন, ফিলিস্তিনি জাতিসংঘ সদস্যপদ দাবিকে সমর্থন করে যুক্তরাজ্যের ব্যর্থতা নীতিগতভাবে ভুল। এটি এই অঞ্চলে ব্রিটেনের বিশ্বাসযোগ্যতা এবং প্রভাবকে ক্ষুণ্ণ করেছে। সোয়েমস যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের জন্মের সময় ধাত্রী হিসেবে বর্ণনা করেছেন। 1917 সালে 2 নভেম্বর জারি করা বেলফোর ঘোষণাপত্রে ব্রিটিশ সরকার ফিলিস্তিনি ইহুদি জনগণের জন্য একটি জাতীয় আবাস প্রতিষ্ঠানকে সমর্থন দিয়েছিলেন, তবে শর্ত ছিল ফিলিস্তিনি বিদ্যমান ইহুদি সম্প্রদায়ের নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করার মতো কোনো হস্তক্ষেপ করবে না বলে দেওয়া হয়েছিল এই প্রতিবেদনের এক তথ্যে। ঔপনিবেশিক সচিব হিসেবে 1921 সালের উইনস্টন চার্চিল বেলফোর ঘোষণা বাস্তবায়ন করেন বলে মনে করা হয়। পরবর্তীতে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইসরায়েল সৃষ্টির পক্ষে জোর দেন। 1951 সালে প্রধানমন্ত্রী হিসেবে ফিরে আসার পর তিনি দৃঢ়ভাবে ইসরায়েল বিরোধীপন্থী পররাষ্ট্রনীতি অনুসরণ করে থাকেন।